বছরের শেষ ম্যাচ এবং শেষ অ্যাকশন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সাউথ এশিয়ান ক্লাসিকো এবং এই মাঠে যখন হামজা চৌধুরী সৌমিত সোমরা প্রবেশ করেছেন তারা জানেন একটা জয় তাদের ওপরে বাংলাদেশের মানুষের চাহিদা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ হয়তো এশিয়ান কাপে বাছাই করতে পারেনি, ইন্ডিয়াও পারেনি, কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে দুই দলে। উই আর অল সেট ফর দ্য বিগ গেম। সিঙ্গাপুরের এগেনস্টেও এই মাঠে বাংলাদেশ জেতে নাই, হংকং চায়নার এগেনস্টেও জেতে নাই। এখন যখন আপনার সাউথ এশিয়ান ক্লাসিকো, বাংলাদেশ চাইবে এই বছরের শেষ ম্যাচটা, নিজেদের এশিয়ান কাপের শেষ হোম ম্যাচটা, সেটা হচ্ছে আপনার জয় দিয়েই শেষ করতে। প্রেস কনফারেন্সে কে কী বলেছে সেটাও আমরা শুনেছি। তবে এখন মাঠে যখন আপনার সমিত সোম নামলো তখন সাউন্ডটাও তো শুনেছিলেন বাচ্চা কাচ্চাদের। সমিত সোমের একটা গল্প দিয়ে শুরু করা যাক। সমিত সোম যখন নাকি বাংলাদেশে প্রথম এসছেন তখন তাকে কেউ একজন গিয়ে বলেছেন যে ইন্ডিয়া ম্যাচটার কথা কিন্তু তোমার মাথায় রাখতে হবে আর ইন্ডিয়াকে কিন্তু হারাতে হবে। এই কথাটা তিনি আবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যখন তিনি কথা বলেছেন। বুঝতেই পারছেন মাস 4-5 আগের ঘটনা, যখন সমিত প্রথম বাংলাদেশে এসেছেন, যখন সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ, তখন কেউ একজন তাকে বলেছেন ইন্ডিয়াকে হারাতে হবে। মানে ব্যাপারটার পারদের মাত্রা ঠিক এতখানি যে ইন্ডিয়াকে হারাতে হবে। ইটস আ ডার্বি ম্যাচ। আপনি সারা বছর কি করেছেন পড়াশোনা সেটা কেউ দেখতে চাচ্ছে না, এখন লোকে চায় ফাইনাল পরীক্ষায় আপনি গিয়ে পাস মার্ক করে আসেন। দেখেন কেন চাইবেন, আপনি যদি হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে শেষ 5 ম্যাচেরও আপনি হিসাব টানেন 2014 থেকে আজকে হচ্ছে 2025, এই 11 বছরের মধ্যে ইন্ডিয়ার এগেনস্টে আপনি ম্যাচ খেলেছেন 5টা, আপনি হেরেছেন কেবলমাত্র একটা ম্যাচে, সেটা হচ্ছে কাতারের দোহায়, যে ম্যাচটা আবার ঢাকায় হওয়ার কথা ছিল, কোভিডের কারণে সেই ম্যাচটা শিফট হয়ে যায়। বাকি 4টা ম্যাচে বাংলাদেশ ড্র করেছে। এবং এই অতীত রেকর্ড এত দূর পর্যন্ত যায়, 22-23 বছর ধরে বাংলাদেশ এই ইন্ডিয়াকে হারাতে পারে না। তবে একটা সুখের স্মৃতি হচ্ছে সবশেষ বাংলাদেশ যখন ইন্ডিয়াকে হারিয়েছিল সেটা এই মাঠ এবং এখানেই সাফ চ্যাম্পিয়নশিপ। সেখান থেকে বাংলাদেশের ফুটবল পেয়েছিল একটা অমূল্য শিরোপা, সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের ফুটবলের যে সূচনা বিন্দুটা আমরা এতদিন ধরে খুঁজছি সেটা হতে পারে এই ম্যাচটায়, যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে। কোচ থাকবেন কি থাকবে না সে আলাদা আলোচনা, কিন্তু বাংলাদেশের ফুটবলারদের কথা একবার চিন্তা করুন, যারা এই মুহূর্তে প্রবল চাপে রয়েছেন তাদের কাছ থেকে ওই ফলটা লোকে দেখতে চান এবং এই ফলটা বের করার সমীকরণই চলুন আমরা বের করি বা চেষ্টা করি, খুঁজি। বাংলাদেশ যেভাবে নেপালের এগেইনস্টে খেলেছে, ইন্ডিয়ার এগেইনস্টে যখন বাংলাদেশ খেলতে যাবে তখন বাংলাদেশ কোন কোন জায়গায় আসলে উন্নতি করতে চাইবে। নাম্বার 1-এ আসলে আপনার ওটাই আসতে হবে, আপনি শেষ দিকে গোল কনসিড করতে পারবেন না। শেষ দিকে আপনার হচ্ছে গিয়ে মনোযোগ ঠিক রাখতে হবে ম্যাচটার মধ্যে। আপনি যদি আর্লি গোলও করেন সেটা কিভাবে লিডটা সিকিউর করতে হয় ওই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার খেয়াল রাখতে হবে এবং আপনি ওইটা হিসাব করেন। আপনি সিঙ্গাপুরের ম্যাচে এই মাঠে সেটা করেছেন, আপনি হংকং চায়নার এগেইনস্টে এই মাঠে সেটা করেছেন, নেপালের এগেইনস্টে এই মাঠে সেটা করেছেন। মানে অ্যাক্সিডেন্ট তো আপনার 3বার হয়েছে, 4বার আমরা শেষ মুহূর্তে গোল খেয়েছি না, ফার্স্ট হাফে শেষ দিয়ে গোল। হ্যাঁ, ফার্স্ট হাফে শেষ দিয়ে, কিন্তু ওইটাই মানে অ্যাক্সিডেন্ট আপনার হচ্ছে কয়বার হবে। নেপালের এগেইনস্টে সবশেষ অ্যাক্সিডেন্ট আমরা দেখলাম, সেইটা নিয়ে আর কি হাভিয়ার কাবরেরা গেল কয়েকদিন ধরে ওই ডিফেন্স লাইনকে নিয়ে বসেছেন, ডিফেন্স লাইনকে নিয়ে তিনি হচ্ছে ওই মেসেজগুলো পৌঁছে দিয়েছেন। এখন মাঠে আসলে সেটা কি হয় এটা দেখার। এটুকু নিশ্চিত যে বাংলাদেশের গোলবারের নিচে আরও একবার মিতুল মার্মা থাকছেন, বাংলাদেশ কোচ সেটা ম্যাচের আগের দিন নিশ্চিত করেছেন। আর ডিফেন্সের দিকে যদি আমরা আসি, বাংলাদেশের প্রবাবল 11-এ জায়ান শুড বি ফিট, জায়ান, তারিক, তপু, এই 3টা নাম নিয়ে তো আমার মনে হয় না কোনো রকম কোনো সংশয় আছে। না, এই 3টা নাম নিয়ে আপনার কোনো সংশয় নাই। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে রাইট ব্যাক হিসেবে সাদউদ্দিনকেও হয়তো বা হাভিয়ার কাবরেরা এই ম্যাচটায় আবার আগের ম্যাচ তিনি খেলেছেন সে কারণেই, আগের ম্যাচটার কারণে, এবং হচ্ছে আপনার সাত্তো হচ্ছে ফিজিক্যালি একটু স্ট্রং। আপনি যদি হচ্ছে ইন্ডিয়ার ওই লেফট সাইডের কথা আপনি চিন্তা করেন, সেই জায়গায় হচ্ছে আপনার মাহেশ সিং নাওরাম খেলতে পারেন, সেই জায়গায় আপনার ব্রিসন ফার্নান্দেস খেলতে পারেন। ওই জায়গায় যেন ফিজিক্যাল ব্যাটেলে, মানে এটা টিম ম্যানেজমেন্টের ভাবনা, ফিজিক্যাল ব্যাটেলে যেন বাংলাদেশ শুরুতেই যেন আসলে পিছিয়ে না পড়ে, এইটা হচ্ছে তার টার্গেট। এবার আসি আমরা মিডফিল্ডে হামজা চৌধুরীকে আরও একবার আমরা বোধহয় সিডিএম পজিশনটাতেই দেখবো যে হামজা চৌধুরী এক্স্যাক্টলি মাঠে হামজা ঢুকেছেন। এই কারণেই আসলে এত আয়োজন এবং যে কারণে ক্যামেরার লেন্স তো বটে, আমাদের চোখটাও সরে যাচ্ছে হামজা চৌধুরীর দিকে। হামজা চৌধুরী তার বছরের শেষ ম্যাচটা খেলার জন্য তার আগের দিন প্রবেশ করছেন জাতীয় স্টেডিয়ামে, যে জাতীয় স্টেডিয়াম কাল স্বপ্ন দেখবে হামজা চৌধুরীকে ঘেরে। হামজা চৌধুরী যিনি অদ্ভুত সুন্দর 2টো গোল করেছেন আগের ম্যাচে, তার ওপর থেকে চাপটা কমাতে চাইবেন বাংলাদেশের বাকি ফুটবলাররা। এই জায়গায় আসলে হামজা চৌধুরীকে এই ম্যাচটাতে আপনার অনেকটা ফ্রি ফ্লোটারের ভূমিকাতে আসলে কোচ হাভিয়ার কাবরেরা তিনি সেট করবেন। হামজা চৌধুরীকে পেয়ে ফটোগ্রাফার যারা রয়েছেন, ফটো জার্নালিস্ট, হামজা, ডিড ইউ সি this poster
হামজা চৌধুরী অমাইক দেখেন উনি প্রথমে শুনতে পারেন নাই, আরেকটু সামনে আসলেন, কি বললাম সেটা শোনার চেষ্টা করলেন। আর যেই জিনিসটাই আসি আপনার ওই হামজা চৌধুরীকে আপনার হাভিয়ার কাবরেরা যেই কাজটা দিতে পারেন সেটা হচ্ছে কি হামজা চৌধুরীকে ওই লাইসেন্সটা দেওয়া হবে লাস্ট ম্যাচের মতো। তুমি যখন তোমার মনে হবে তুমি অ্যাডভান্স পজিশনে যাবে, তুমি হচ্ছে কমপ্লিটলি তোমার মতো যেতে পারো। বাকি 10 জনের জন্য হচ্ছে গাইডলাইন একরকম, হামজা চৌধুরীকে ওই লাইসেন্সটা হচ্ছে কি আপনার দিয়ে রাখছেন হাভিয়ার কাবরেরা। আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন এই ম্যাচটাতে হামজা চৌধুরী তো অবধারিতভাবেই সৌমিত সোম। বাংলাদেশের যত মিডফিল্ড ক্রিয়েটিভিটি তার অনেকটুকু আসে সৌমিত সোমের কাছ থেকে। হামজা চৌধুরী গেমের টেম্পোটা কন্ট্রোল করেন, আর সৌমিত সোম লাইন ব্রেকিং পাসগুলোর পাশাপাশি নিজেও লাইন ব্রেক করে তিনি বলটা ক্যারি করেন। এই জায়গাটা ইন্ডিয়ার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, কারণ ইন্ডিয়া খালিদ জামিলের ইন্ডিয়ার সাথে এটাও গুরুত্বপূর্ণ শেখ মোরসালিনকে আপনার ফিট দেখা, যেই জিনিসটা আসলে আমরা দেখতে পাচ্ছি। গতকালকেও নাকি তিনি হচ্ছে লাস্ট ডেতে তিনি হচ্ছে ফুল ফেজে ট্রেনিংটা করেছেন, আজকেও কিন্তু ওই বুট নিয়েই তিনি এসেছেন, ট্রেনিং বুট নিয়েই। তার মানে হচ্ছে মোরসালিনকে হয়তোবা এই ম্যাচটায় অ্যাকোমোডেট করা হবে। আচ্ছা, সেটা হতে পারে। আমি সৌমিত সোমে থাকতে চাই, মানে সৌমিত সোম যে কাজটা করেন সেটা কেন গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার এগেন্সে। নেপালের সঙ্গে ম্যাচটাতে আমরা যদি ফেরত যাই, নেপালের সঙ্গে নেপাল একটা মিড ব্লক লো ব্লকে খেলেছে। আপনি একটা সময় দেখেছেন যে বাংলাদেশের বল প্রোগ্রেশন রেট একেবারেই খারাপ, বাংলাদেশ প্রচুর পরিমাণ সাইডওয়েজ পাস খেলছে, বাংলাদেশ প্রচুর পরিমাণ ব্যাক পাস খেলছে, কিন্তু বাংলাদেশ একটা স্টেজের পরে ফাইনাল থার্ডে গিয়ে আপনি কোনো রকম কোনো শার্পনেস খুঁজে পান নাই। একমাত্র হামজা চৌধুরী যতবার বক্সের ভেতরে ঢুকেছেন ততবারই আপনার কাছে মনে হয়েছে যে না এখানে কিছু একটা হতে পারে। এরপরে আউট অফ নোওয়্যার তিনি ওভারহেড কিকে ওই গোলটা আদায় করে দিলেন। ওই বাদ দিয়ে হামজা চৌধুরী বাদ দিয়ে বাংলাদেশের ওই ম্যাচ থেকে বলার মতো আপনি একটা খুঁজে পাবেন না। এটা সেকেন্ড হাফে যদিও সৌমিত সোম নেমেছিলেন, তারপরেই বাংলাদেশের খেলায় কিছুটা পরিবর্তন হয়েছিল, এবং মনে করিয়ে দিয়েছে সৌমিত সোম ওইবার একটু ক্লান্ত থাকার কথা, যেহেতু সোমবারে তিনি ম্যাচ খেলেছেন। এই ম্যাচটায় ইন্ডিয়া খালিদ জামিলের আন্ডারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে তারা তাদের ডিফেন্সিভ শেপটা ঠিক রাখবে এবং একটা মিড ব্লক তারা তৈরি করবেই। এবং প্রাইমারিলি সবচেয়ে বড় টার্গেট ইন্ডিয়া, সেটা হচ্ছে আপনার অপোনেন্টের এগেইনস্টে নিজেদের শেপটা বজায় রাখা। খুবই ট্যাকটিক্যাল আমার কাছে মনে হয় খালিদ জামিলকে। এই জায়গা থেকে বাংলাদেশ যখন তাদেরকে ব্রেক করতে চাইবে তখনই আসল খেলাটা আসলে তৈরি হবে। দেখেন খালিদ জামিলের হচ্ছে আপনার কোচিংয়ের যে প্যাটার্নটা সেটা হচ্ছে তার আপনার ডিফেন্সিভ সলিডিটিটা থাকে, আপনার হচ্ছে গিয়ে তার যে মিডফিল্ড এবং ডিফেন্ডারদের মধ্যে আপনি হচ্ছে গিয়ে বলতে পারেন যে সৌমিত সোম যেই জিনিসটা আইডেন্টিফাই করেছিলেন যে আমরা দেখেছি তাদের মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের মধ্যে অনেকটা গ্যাপ থাকে, আমরা ট্রাই করব সেই জায়গায় ট্রু বলগুলো হচ্ছে গিয়ে ছাড়ার, তাহলে হচ্ছে আমাদের উইঙ্গাররা যে সেই স্পেসটা পাবেন সেই স্পেসটা পেয়ে শ্যুটটা করতে পারবেন। কিন্তু আপনার খালিদ জামিলের ওই জায়গাটার মধ্যে সবচেয়ে প্লাস পয়েন্টটা কি, তারা আপনার দুইটা নাম্বার 6 নিয়ে অলমোস্ট হচ্ছে খালিদ জামিল খেলেন। হ্যাঁ, কখনো কখনো একজন হয়ে যায় আপনার বক্সে, একজন হয়ে যায় আপনার অ্যাজ এ নাম্বার 6 বা হচ্ছে সেন্টার ব্যাকের সাথে এসে তিনি জয়েন করেন। ওই জায়গাটাই হচ্ছে গিয়ে তাদের সবচেয়ে শক্তির জায়গাটা, মিডফিল্ডটা, যেখানে আপনি সুরেশ সিং ওয়াংজামকে এক্সপেক্ট করবেন, যেখানে আপনি নিখিল প্রভুকে এক্সপেক্ট করবেন। এই দুজনের ওপরেই না ম্যাচের টেম্পোটা ইন্ডিয়া নিয়ন্ত্রণ করতে চাইবে। দুটো জিনিস এখানে আমি একটু আলাদা করে আইডেন্টিফাই করতে চাই, যেটা বাংলাদেশকে খুব সতর্ক থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু। গুরপ্রীত সিং সান্ধুকে ইন্ডিয়ার গোলকিপার, যাদের ওই শিলংয়ের ম্যাচটার কথা মনে আছে যেটাতে ইন্ডিয়ার এগেনস্টে হামজা চৌধুরীর ডেবিউ হয়েছিল, সেই ম্যাচে বিশাল কাইদ বেশ কিছু ভুল করে ইনভাইট করেছিলেন বাংলাদেশকে, সুযোগ করে দিয়েছিলেন যেটা বাংলাদেশ কাজে লাগাতে পারে নাই। কিন্তু এখন আর গোলবারের নিচে তিনি নাই, গোলবারের নিচে এখন গুরপ্রীত সিং সান্ধু, যিনি নতুন করে আত্মবিশ্বাসী হয়ে ফিরেছেন, খালিদ জামিল তাকেই নাম্বার 1 বানিয়েছেন। এই গোলকিপার যে কাজটা ভালো করেন সেটা হচ্ছে বল যখন তিনি হাতে পান বা বল যখন তার কাছে যায় তিনি ডিরেক্ট যান, এবং ডিরেক্ট যান বলতে তার হাতের যেমন অনেক পেস আছে, হাতে বল ছুঁড়ে মারলে পায়ে তিনি বুলেট ছুটতে পারেন এক একটা, এবং ওই জায়গা থেকে একটার পর একটা অ্যাটাকও ইনিশিয়েট করে ইন্ডিয়া। বাংলাদেশকে তাই যখন বাংলাদেশ অ্যাটাকে যাচ্ছে, বাংলাদেশ যদি চিন্তা করে যে অ্যাটাকে যাওয়ার পর গুরপ্রীত সিং সান্ধু বলটা ধরেছে, আমার ডিফেন্সটা যদি এক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়ে বাংলাদেশের, সেই জায়গায় বাংলাদেশের ভোগান্তির কারণ হতে পারে। এবং তাদের নিচ থেকে আপনার গুরপ্রীত সিং সান্ধুর সেই একটা অ্যাট্রিবিউটস রয়েছে। একই সাথে আপনি যখন আনোয়ার আলীকে তারা আসলে ইউজ করছে এখন, মানে সলিড একজন সেন্টার ব্যাক, বল প্লেয়িং সেন্টার ব্যাক, তাদের কাছ থেকে আপনি কি পাবেন, তাদের কাছ থেকে হচ্ছে আপনি ওই উইংয়ে বলের সাপ্লাইগুলো হচ্ছে আনোয়ার আলী সেখান থেকে হচ্ছে দিয়ে দিবে। এবং ইন্ডিয়া কিন্তু এই টিমটা উইং প্লে খেলে থাকে, উইংয়ে তারা যথেষ্ট স্ট্রং, এবং তাদের যেই দুই ফুল ব্যাক আছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য, মানে শুভাশিস বোস নাই ফাইন, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম বরিস জনসন তিনি রাইট ব্যাক হিসেবে স্টার্ট করেছেন, সেটাও আসলে হচ্ছে না। সেই জায়গায় রাহুল ভেকে এবং হচ্ছে আকাশ মিশ্রা, এই দুজনের সাথে তাল মেলানোটা বাংলাদেশের দুই ফুল ব্যাকের জন্য, ইনফ্যাক্ট বাংলাদেশের দুই পাশের দুই মিডফিল্ডারের জন্য ওইটা হচ্ছে কিন্তু পজিশন তখন হারানো যাবে না। এবং আরও একটা জিনিস যেটা আমি টাচ করতে চেয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলারদের একটা জায়গায় বোধহয় একটু নোটিস করতে হবে ম্যাচের চলার সময়। এটা আপনাকে অনেক সময় কোচ শিখিয়ে দিতে পারেন, তোমার নাও দিতে পারেন। একটা হচ্ছে
ইন্ডিয়া যদি হামজা চৌধুরীকে ম্যানমার্ক করতে যায়, কথার কথা যে ঠিক আছে হামজা চৌধুরী খেলা ইনিশিয়েট করছে, আমি হামজা চৌধুরীর খেলাটা গড়ে উঠতে দেব না, সেই ক্ষেত্রে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় একটা শূন্যস্থান তৈরি হয়েছে। হামজা যদি ম্যানমার্কড হয়ে থাকেন তাহলে কে ওই স্পেসটা এক্সপ্লয়েট করতে পারছেন, কে ওই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়ে বলছেন যে না হামজা যেমন বাংলাদেশে এসছেন কিছু করতে, আমি বাংলাদেশের ফুটবলার, আমিও চাই কিছু করতে, আমিও এখানে কন্ট্রিবিউট করতে চাই, এইটা বাংলাদেশের জয়ের টোটকা। সেইটা ওই প্রেজেন্স অফ মাইন্ডটা বুঝে কেউ ম্যাচের সময় ওই দায়িত্বটা কাঁধে তুলে নিতে পারছেন কিনা, এইটা আমি দেখতে চাই ইন্ডিয়ার এগেনস্টে। দেখেন আমরা মিডফিল্ড নিয়ে কথা বলছিলাম, সেখানে ধরেন হামজা, সমিত, মোরসালিন এই তিনজনের হচ্ছে হয়তো বা থাকা হচ্ছে এই ম্যাচটার মধ্যে। তাহলে ধরেন হামজাকে ম্যান মার্কিং করলো, সমিত কি একটু নিচে নামবেন, সেটা নামলে তো আপনার সামনে হচ্ছে পুরো ভ্যাকিউম কিন্তু হয়ে যাবে। হয়তো বা তখন আমরা দেখবো মোরসালিন আরেকটু নিচে তিনি হচ্ছে নামছেন যদি মোরসালিনকে খেলানো হয়। এই যে মিডফিল্ডে আরেকটা মিসিং নেম, সেইটা কি সোহেল রানা সিনিয়র নাকি সোহেল রানা জুনিয়র নাকি হৃদয় এবং হামজা একসাথে ইন্ডিয়ার মাটিতে সেই সময়টা স্টার্ট করেছিলেন, যদিও কোচ বদলেছে, ইন্ডিয়ার ফুটবলাররা বদলেছে, এই ম্যাচেও যে হচ্ছে গিয়ে তেমনটা হবে এটাও হয়তো এক্সপেক্টেড না। আমি হৃদয়কে একটা এক্সপেকটেশনের ভেতরে রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না ম্যাচের আগের দিন পর্যন্ত যে হৃদয় আসলে ওইখানে 11-এর সুযোগ পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার অপশন আসলে কী থাকে? হামজার পাশে আপনিও একটা হইতে পারে যে ঠিক আছে হামজা আর আপনি সৌমিতকে ডাবল পিভটে স্টার্ট করালেন, কিন্তু তখন সামনে গিয়ে গোলটা কে করবে? আমি যেটা দেখতে চাই যে হামজা বা সৌমিত এই দুজনকে খুব ভালো হতো যদি আমরা গোল থেকে 30-40 ইয়ার্ডস দূর থেকে স্টার্টিং পয়েন্ট করাইতে পারতো বাংলাদেশ, কিন্তু সেটা তো আসলে সম্ভব অনেক সময় হয় না, কারণ তাহলে নিচের খেলাটা ভেঙে পড়ে। তো একজনকে তো আপনার পুশ করতেই হবে, গোল না করলে আপনি জিতবেন কোত্থেকে? এক্স্যাক্টলি, এবং সেই জায়গাটার মধ্যে আপনার গোল করে যেমন জিততে হবে, আপনার গোল কিন্তু সামলাতেও হবে। হামজার হচ্ছে পুরো ম্যাচে প্রতিদিন আমরা তার ডিফেন্ডিং অ্যাট্রিবিউটসও কিন্তু হচ্ছে দেখি, ইন্টারসেপ্ট তিনি করছেন নিজেদের হাফের মধ্যে, নিজেদের হাফের সামনের ওই হাফ স্পেসগুলোতে। তো এই জায়গায় ধরেন এইটাও হামজা একটু বেশি উঠে গেলে ওই জায়গায় ধরেন হচ্ছে একটা শূন্যতা কিন্তু তৈরি হয়ে যায়। এবং আক্রমণ ভাগে আমার মনে হয় আভিয়ার কাবরেরা নতুন কিছু আর ট্রাইও তিনি করবেন না, রাকিব এবং ফাহিমকেই হয়তো আমরা দেখবো এই ম্যাচটা স্টার্ট করছেন। আমার কেন জানি মনে হয় যে ফাহিম যত না আসলে শুরু থেকে ভালো, তাকে আসলে পরে ইউজ করলে হচ্ছে তার কাছ থেকে আমরা মনে হয় বেটার আউটপুটটা আসলে পেতে পারি বা বাংলাদেশ টিম পেতে পারে। ফাইনাল ডিসিশন তো আসলে কোচকেই নিতে হবে। কিন্তু আমি আরেকটা জিনিস দেখতে চাই এই ম্যাচে, সেটা হচ্ছে বাংলাদেশ কোচ সিম্পলিসিটিতে বিশ্বাস করেন কিনা, এইটা বোঝা যাবে কালকের ম্যাচে। মানে কখনো কখনো আমার কাছে এরকম মনে হয় যে কোনো একটা টিম নিয়ে তিনি এত বেশি স্টাডি করছেন, মানে উনি তো আসলে টায় কাজ করতেন, মানে অ্যানালিস্ট হিসেবে আমার মনে হয় তিনি ট্যাকটিক্যালি সব দুনিয়ার যত মারপ্যাচ আছেন সব কিছু তিনি জানেন। কিন্তু ওটা জানা এক জিনিস, ধরেন আমার পুঁথিগত বিদ্যা এক জিনিস, আমার যদি বলেন যে এত যে বড় বড় লেকচার মারেন মাঠে গিয়ে শট করেন, তো পারবো না। তো মানে আমি শট করতে পারবো, কিন্তু সেই শট তো প্লেয়ারদের কাছাকাছি হবে না জীবনেও। তো এই যে এক্সিকিউশন লেভেল আর জানা, এর ভেতরে একটা তফাৎ আছে। এই যে সিম্পলিসিটিটা যেটা মাঠের ভেতরে হয়তো দেখানোর একটা ব্যাপার আছে, কিছু কিছু ম্যাচ এরকম হয় যে লেটস গো ফর দ্য বেসিক, মানে বেসিকে ফেরত যান, গো ব্যাক টু দ্য বেসিক, যেটা বলে বেসিক কাজগুলো আপনি ঠিকঠাক করেন। ইন্ডিয়া এখন এই মুহূর্তে তাদের টিমের বেশিরভাগ ফুটবলারের বয়স 25-এর কম। এই টিমটার ছয়জনের আপনার ডেবিউ প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই দলটার মধ্যে। এইরকম একটা টিমের এগেইনস্টে আপনি বেসিক কাজ করেন ঠিকঠাক, তাহলে আমার কাছে মনে হয় আপনার জয় সুনিশ্চিত হওয়ার যে যাত্রাটা সেটা অনেক বেশি সহজ হতে পারে। ওভারথিঙ্ক না করে রাদার সিম্পলিসিটি, বেসিক কাজগুলো বাংলাদেশ যদি প্রপারলি করতে পারে, আমার মনে হয় বাংলাদেশের তাহলে আর খুব বেশি দুশ্চিন্তার কারণ হবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন ইন্ডিয়া এই অমুক প্লেয়ার তমুক প্লেয়ার, আমি এটাকে ডানে বায়ে চাপ চুপ দিয়ে একটা করবো সেটা করবো, আমার মনে সেটা করতে গেলে একটা অন্যরকম আগের ম্যাচগুলোর মতো রেজাল্ট হতে পারে। দেখেন এটা হচ্ছে গিয়ে আপনি যেটা বলেছেন ওইটা ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, আপনি খালিদ জামিল কিভাবে আসলে খেলেন, তিনি তো জয়েন করেছেন আসলে বেশি দিন হয়নি, অগস্ট মাসে তিনি জয়েন করেছেন। এরপর একটা ম্যাচেই আলটিমেটলি হচ্ছে তার প্রপার টাইমে তিনি জিতেছেন, বাকি ম্যাচগুলো হচ্ছে আপনার এক্সট্রা টাইমে টাই ব্রেকারে যে কাফা একটা ম্যাচ জেতা হয়েছিল। দেখুন এই জায়গাটার মধ্যে হচ্ছে খালিদ জামিলের খুব বেশি পরীক্ষা নিরীক্ষা তিনি করেন না। আপনি ধরেন হচ্ছে গিয়ে ওল্ড বুক স্টাইল ফলো করা একজন কোচ হচ্ছে গিয়ে খালিদ জামিল। সুতরাং আপনি যদি ওই জায়গায় সিম্পল কাজগুলোই করেন, ডেফিনেটলি বাংলাদেশ হয়তো ইন্ডিয়ার এগেনস্টে একটা ভালো স্মৃতি নিয়ে ম্যাচটা শেষ করতে পারবে। এবং ফুটবলার আসলে শেষ মুহূর্তে আমাদের ঠিক পেছনেই ট্রেনিংটা করছেন, একেবারেই শেষ মুহূর্তে, এবং শেখ মুরসালিনকে আসলে ফুল টিমের সাথেই দেখা যাচ্ছে। এটাও একটা গুড নিউজ। ঠিক পেছনেও হামজা চৌধুরীরা সবাই আছেন, এবং এই যে বাংলাদেশের টিমের প্লেয়ারদের ভেতরে ওই জয়ের আকাঙ্ক্ষাটা আছে, এই ব্যাপারে কোনো সংশয় রাখার কোনো জায়গা নাই। এই যে এতগুলো ম্যাচ বাংলাদেশ এই বছর পেয়েছে, কম্পারেটিভ ম্যাচ, বাংলাদেশের এক এক ম্যাচের পারফরমেন্স এক এক রকম। আপনি সিঙ্গাপুরের সঙ্গে যান, বাংলাদেশ ভালো করেছিল একটা পর্যায়ে, কিন্তু বাংলাদেশ ম্যাচ জিততে পারে নাই। বাংলাদেশ হংকং চায়নার সঙ্গে ফার্স্ট হাফে ভালো খেলেছে, সেকেন্ড হাফে গিয়ে ম্যাচ ঘুরে গেছে অন্যভাবে, বাংলাদেশ ফিরেছিল।
এক একটা একই ম্যাচে গল্প। এক এক রকম ফেজ হচ্ছে, বাংলাদেশকে 90 মিনিটস ফেজ ধরে ধরে গেম ম্যানেজমেন্টের দিকে যেতে হবে। এইটাও আরেকটা পয়েন্ট যেখানে বাংলাদেশের খুব সতর্ক হওয়া দরকার, যে আপনি যদি ম্যাচে লিড নেন তাহলে আপনি কি করতেছেন, এটা একটা দেখার বিষয়। ধরেন বাংলাদেশ 45 মিনিটস পরে 1-0 গোলের লিডে আছে, তো তখন আপনি কি করতেছেন, তখন আপনি আসলে কি করতে পারেন? আপনি ওই 15 মিনিটসকে ডিফেন্ডিংয়ে ব্যস্ত থাকবেন? এই ব্যাপারগুলো, এই ম্যাচুরিটির পরিচয় যদি বাংলাদেশের ফুটবলাররা এই ম্যাচে না দিতে পারেন, তাহলে রেজাল্টে উন্নতি করা খুব কঠিন। এবং দিন শেষে হচ্ছে কি আপনার এটা বলতে হয় যে এশিয়ান কাপের হয়তো সমীকরণে আপনি থাকছেন না, দরকার নেই, এশিয়ান হ্যাঁ, কাপের শেষ। সমীকরণে নাই, শেষ। কিন্তু তারপরও হচ্ছে এই ম্যাচটা কিন্তু ওই যে ডার্বি, বাংলাদেশ ইন্ডিয়ার লড়াই, ফুটবলাররা সেই জিনিসটাও তারা মাথায় রেখেছে। মাথায় দেখেন আরও কি আছে, দর্শকদের কোনো কম্পিটিটিভ ম্যাচে আমরা জয় দিতে পারি নাই, আমরা নিজেদের হচ্ছে কি শেষ সময়ে এসে আমরা গোল খাচ্ছি, এইগুলোকে যদি চাপে পরিণত না করে যদি আমরা বলি না যে ওয়ান লাস্ট ডান্স, এই যে আপনার গ্যালারি ভর্তি মানুষজন যে আসবে, দেখান না তাদের একটা ওয়ান লাস্ট ডান্স, ওয়ান লাস্ট ড্যান্স। আর এটাই For আসলে this year. স্টার্টিং ড্যান্স Exactly. সময় হয় কিনা, যিনি একটা জয়ের আকাঙ্ক্ষায় আছেন, বুভুক্ষ হয়ে ঘুরছেন, তিনি বলছেন একটা জয় তার প্রয়োজন। বছরের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ার, সরাসরি রাত 8টায় টি স্পোর্টসে, তার আগে 7টায় লিভ দ্য গেম, সেটাও টি স্পোর্টসে। ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমরা। আপনি জানাতে পারেন আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.